চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সামন্তমশাই, আমরা অনেকক্ষণ ধরে এই সংকেতগুলো অনুসরণ করছি, কিন্তু এটা বুঝতে পারছি না এই সংকেতগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। সামন্ত মশাই, এই সংকেতটা আমাদের ওইদিকেই নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা চন্দ্রগুপ্ত আর চাণক্যের লুকোনোর জায়গা খুঁজে পেয়ে গেছি। আমরা এদেরকে মারব, কিন্তু আমাদের গুপ্তচর ঋষিমুখকে বাঁচাতেই হবে। ওই আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আক্রমণের প্রস্তুতি নাও। আক্রমণ! শশাঙ্ক, কি করছো এখানে? কিছু না, আমি আমি আসছি। শম্বা শুম্বা শুম্বা। তোমার খেলা এবার শেষ হয়ে গেছে ঋষ্যমুখ। খেলা? কি খেলা? আমরা জানতে পেরেছি যে তুমি ভদ্রশালের আরে না গুপ্তচর। না না, এটা কিভাবে হতে পারে? আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আরে আমি এরকম ধরনের মানুষই নই। না না, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি। আমি তো বলছি একে এখানেই কেটে রাখি। কেটে ফেলবেন? জানি না কি কি ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে নিজের মনের মধ্যে। আহিরিয়া, একে তাহলে ছোট ছোট টুকরো করে দেওয়া যাক। ছোট ছোট টুকরো? আরে না, 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 শশাঙ্ক শশাঙ্ক শশাঙ্ক, একে গুহার বাইরে নিয়ে যাই, তারপর কাটি। আরে না না, এমনটা করবেন না, আপনারা এমনটা করবেন না। একদম ঠিক বলেছো। অযথা অন্য সৈনিকরাও জেনে যাবে। একটা কাজ করা যাক, এর মুখটা আমরা বেঁধে দিই। না, তারপর না, না, গুহার না, না, বাইরে না, নিয়ে যাই আর ছোট 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 টুকরো করব। না না না, দু চার টুকরো আমিও খাবো। অনেকদিন মানুষের মাংস আরে খাইনি না। বাঁচাও! বাঁচাও! চল রাজকুমারী, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া উচিত। শশাঙ্ক, আহিরিয়া, এদের সুরক্ষিত নিয়ে যাও। চল। গুহা তো একেবারেই খালি রয়েছে। এই গুহাটা খালি কি করে থাকতে পারে? সব সংকেত এদিকেই ছিল। প্রণাম আচার্য। তোমাকে যা বলেছিলাম তা করেছো তুমি? হ্যাঁ আচার্য, আপনি যেমন বলেছিলেন তেমনটাই পেয়েছি আমি।
ঋষ্যমুখ আমাদের গুহা পর্যন্ত সংকেত বানিয়ে রেখেছিল। প্রথমে সংকেতগুলো মুছে দিয়ে তারপর ঠিক একই রকম সংকেত বানিয়ে বানিয়ে আপনার নির্দেশ অনুযায়ী একটা নির্জন গুহা অবধি এই সংকেতগুলো এঁকে দিয়েছি। উত্তম। অপ্রত্যক্ষ যুদ্ধনীতি যদি নিপুণভাবে সম্পন্ন করা যায় তাহলে তা আমাদের সামনে প্রয়োজনীয় অনেক রাস্তা খুলে দিতে পারে। যেমন সঙ্গীতের সুর মাত্র 7টাই, কিন্তু তার ভিন্ন ভিন্ন বিন্যাসের দ্বারা এত ধরনের সঙ্গীত সৃষ্টি করা যায় যা মানব হৃদয় কল্পনাও করতে পারে না। 3টি মূল রং, 5টি মূল স্বাদ থাকে, কিন্তু এদের মিশ্রণে বিভিন্ন ধরনের শিল্প সৃষ্টি হতে পারে। অব্যবস্থার মাঝখানে ব্যবস্থাও লুকিয়ে থাকে। শক্তিকে দুর্বলতার মুখোশের পেছনে লুকোনো। এরকমই গুপ্ত যুদ্ধ নীতিরও আলাদা আলাদা সিঁড়ি থাকে। সামান্যতম শক্তি আর সামান্যতম ক্ষতির দ্বারা শত্রুর ওপর সর্বাধিক ক্ষতি সাধনের রাস্তা। চলো শত্রুকে চমকে দেওয়ার জন্য গুপ্ত যুদ্ধ নীতির দ্বিতীয় প্রয়োগ করি। আরে ডোলা, আরে ডোলা, রাজা মশাই ডোলা, আরে ডোলা, আরে ডোলা, রাজা মশাইয়ের ডোলা। হাইয়া না, হাইয়া না, হাইয়া না, হাইয়া। হাইয়া। এই বস্তার মধ্যে কে আছে? হ্যাঁ, বস্তার মধ্যে কে আছে? বস্তাতে মানুষ, মনুষ্য। এখন আমরা ওকে মারতে যাচ্ছি। নন্দর গুপ্তচরটা তোমাদের জন্য এটুকু জানাই যথেষ্ট। কি শশাঙ্ক? শশাঙ্ক, এই পরিকল্পনা তো মেয়েগুলো জেনে গেল। এখন কি আর এই মেয়েগুলোকে বাঁচিয়ে রাখা উচিত হবে? আচ্ছা, এই মেয়েগুলোকে জীবিত ছেড়ে দিয়ে আমরা কোনো ভুল করছি না তো? দেখো আহিরিয়া, আমি এই দুজনকেই চিনি, আর কিছুদিন একসঙ্গেও ছিলাম। আমি এটা করতে পারবো না। কিন্তু তোমার যদি মনে হয় যে এদেরকে ছেড়ে দেওয়া আমাদের জন্য বিপদের কারণ হতে পারে, তাহলে তোমার যা খুশি তাই করতে পারো। কারণ এর জন্য আচার্য মশাইয়ের কোনো আপত্তি থাকা উচিত নয়। আর রইল পড়ে চন্দুর কথা, ওকে আমরা বলবোই না। এই জায়গাটাই ভালো মনে হচ্ছে। উচিত। যখন তুমি এদেরকে মারবে ঠিক কি করে নিয়েছো, তখন আর উচিত অনুচিত জায়গার কি আছে? যেখানে খুশি মেরে দাও। আমি তো বলছি এদেরকে এখানেই মেরে ফেলো। শশাঙ্ক, যখন কোনো মানুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধে মারা হয়, তখন কম করে স্থানটা তো পছন্দের হতে হবে। ওই কথা আছে না, যখন মৃত ব্যক্তির আত্মা ওপরে যায় তখন এই স্থানটা সৌন্দর্যতার সঙ্গে নিয়ে যায়। তুমি এদিকটা যাও, আমি ওদিকটা দেখছি। শম্ভা, শম্ভা। রাজকুমারী, আমার মনে হয় এই লোকগুলো আমাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। আমাদের এক্ষুনি কিছু একটা করা উচিত। তুই চিন্তা করিস না, আমার কাছে এই ছুরিটা আছে। আরে রাজকুমারী, এসব এখন ছাড়ুন আপনি। এটাই সঠিক সময়। চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। চলুন, তাড়াতাড়ি চলুন। আরে রাজকুমারী,
রাজকুমারী, ভদ্রশালের গুপ্তচরকেও আমাদের সঙ্গে নিয়ে নি, বিপদে আমাদের সাহায্য করতে পারেও। ঠিক আছে। ভদ্রশালের গুপ্তচর তুমিই না? বলো। আমি উনি রাজকুমারী দুর্ধরা, মগধপতি ধননন্দের একমাত্র কন্যা। এই লোকগুলো তোমার সাথে সাথে আমাদের মারারও পরিকল্পনা করেছে। এখান থেকে পালিয়ে যেতে আমাদের সাহায্য করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলুন চলুন চলুন, চলে আসুন রাজকুমারী। বাঁচাও 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 বাঁচাও! কেউ এখানে আছে? কেউ আছে? কেউ আমাদের সাহায্য করুন! কেউ আছে? ছেড়ে দাও এদের। এরা আমাদের লোক। সামন্ত মশাই, বাঁচান, আপনি আমাদের বাঁচান। মৃত্যুর মুখ থেকে আমরা বেঁচে ফিরেছি। সামন্ত মশাই, বাঁচান আমাদের। বলতে পারবে কোন দিক থেকে এসেছে তুমি? চাণক্য আর চন্দ্রগুপ্ত এরা এখন কোথায় লুকিয়ে আছে? সামন্ত মশাই, উনি আমার হাত পা বেঁধে আমায় বস্তায় বন্দি করে দিয়েছিল। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, কিচ্ছু জানতে পারিনি। আর এমনিতেও সামন্ত মশাই, এই ঘন জঙ্গলে ওই স্থানটাকে খুঁজে বার করা খুবই মুশকিলের। সামন্ত মশাই, আমার প্রাণ তো এরাই বাঁচিয়েছে। রাজকুমারী দুর্ধরা, উনি চন্দ্রগুপ্ত আর চাণক্যের লুকিয়ে থাকার জায়গায় কি করছিলেন? কোনো ব্যাপার না রাজকুমারী, কোনো ব্যাপার না। মনে হয় আপনি কোনো পুরনো সম্পর্ককে শেষ করতে ওখানে গেছিলেন। তাহলে তো আপনি ওখানে ওদের লুকোনোর জায়গার ওখানে কিভাবে পৌঁছানো যায় সেটাও জানেন। ও সত্যি কথা বলছে। এত ঘন জঙ্গলে তো আমরা নিজেরাই হারিয়ে যাব। সামন্ত মশাই, আমার কাছে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সুসংবাদ আছে। আমি জানি যে কখন, কোথায় আর কিভাবে আক্রমণ করব। ওদের আক্রমণের কেন্দ্র হবে রাজগৃহের দুর্গ। আর সময় হলো পরশু, অর্থাৎ অমাবস্যার রাত। সামন্ত মশাই, ওরা দুর্গের দেওয়ালে দড়ি বেঁধে উঠে তারপরে আক্রমণ করবে। আমিও তো ওদের অপেক্ষাতেই বসে আছি। এবার যখন ওদের পরিকল্পনা আমি জানতে পেরে গেছি, ছাড়বো না ওদেরকে। সৈনিকেরা, দুর্গের দিকে চলো। আচার্য, সবকিছু আপনার নির্দেশ অনুযায়ী ঘটছে। আচার্য, আপনার ইচ্ছে অনুযায়ী দৃশ্যমুখের প্রথমে মনে হয়েছিল ওর রহস্য আমরা জেনে গেছি। তারপর ওর মনে হলো যে আমরা ওকে মেরে ফেলবো। আর তারপর ওর মনে হয়েছে যে দুর্ধারা আর মিহিকা ওর প্রাণ রক্ষা করেছে। আচার্য,
এতক্ষণ হয়তো আপনার দেওয়া পরিকল্পনার কথা ভদ্রশালকে ঋষ্যমুখ শুনিয়ে দিয়েছে, আর হয়তো ভদ্রশালের সঙ্গে ফিরেও যাচ্ছে। আপনার অদ্ভুত পরিকল্পনা আচার্য। মেয়েরাও সুরক্ষিত পৌঁছে গেল, আর ভদ্রশালের কাছে আপনার পরিকল্পনার কথাও। এখনো তো কিছুই হয়নি, এরপর বোঝা যাবে। তাহলে এই হলো বাস্তবিক মূল পরিকল্পনা। আমাদের পাঠানো খবরকে সত্য মনে করে ভদ্রশাল পরশু অমাবস্যার রাতে রাজদুর্গে আমাদের আক্রমণের অপেক্ষা করবে। আর আমরা আক্রমণ করব আজ রাতে। এতে এতটা আশ্চর্য হওয়ার কিছু হয়নি। অমাবস্যার একদিন আগের রাতেও অতটাই অন্ধকার থাকে। তারা কালকের সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা আজ ওদের শিথিলতা, ওদের সম্পূর্ণ প্রস্তুত না থাকা অবস্থায় ওদের আক্রমণ করব। ওরা কাল রাতে আমাদের দুর্গের দেওয়াল অতিক্রম করার জন্য অপেক্ষা করবে, আর আমরা আজ রাতে দুর্গের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করব। কিন্তু এটা কি করে সম্ভব আচার্য? আমাদের কাছে এখনো পর্যন্ত দুর্গের ভেতর থেকে খবর পৌঁছে দেবে কোনো বিশ্বস্ত গুপ্তচরও তো নেই। দুর্গের ভেতরে আমাদের সূত্র পৌঁছে গেছে হয়তো। কে আচার্য? তার কথা না ভেবে তুমি আক্রমণের জন্য প্রস্তুত হও। আর দুর্গের দ্বার নিয়েও চিন্তিত হও না। রাজদুর্গের প্রধান দ্বার আপনা আপনি খুলে যাবে। ঘামের একটা ফোঁটা অনেক ব্যর্থ রক্তপাত আটকাতে পারে। যে কোনো বড় কাজ করার জন্য কেবল সঠিক পরিকল্পনাই যথেষ্ট নয়, সেই পরিকল্পনায় সম্পূর্ণ আস্থা রাখাও প্রয়োজন। পরিকল্পনা যদি সঠিক হয়, তাহলে সেই অভিযানকে সফল করার সিদ্ধান্ত সঠিকই হবে। তাই গুণীজনেরা বলেছেন, সঠিক পরিকল্পনা অসম্ভব মনে হওয়া স্বপ্নকেও জীবন্ত করে তুলতে পারে। তাহলে আজ রাতে আমরা রাজদুর্গে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর এই গুরুত্বপূর্ণ আক্রমণের পরিকল্পনা কিছুটা এরকম। আজ মধ্যরাতে আমরা সবাই ছদ্মবেশে দুর্গের দ্বারের সামনে একত্রিত হব। ভদ্রশাল সেই সময় দুর্গের প্রাচীরে সুরক্ষা ব্যবস্থা দৃঢ় করার কাজে ব্যস্ত থাকবে। এখন যেহেতু ভদ্রশাল নিজেকে ধননন্দের সামনে সবচেয়ে সামর্থ্য সামন্ত প্রমাণ করতে চায়,
তাই ও নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য মগধের কোনো সাহায্য নেবে না। তাই নিজের অধিকাংশ সৈনিকদের ও দুর্গের প্রাচীরের সুরক্ষার কাজে নিয়োগ করবে, যাতে দুর্গের প্রধান দ্বারের সুরক্ষার জন্য সৈনিক অনেক কম অবশিষ্ট থাকবে। তাহলে দুর্গের প্রধান দ্বারে অনেক কম সৈনিক থাকবে, যাদের গুপ্ত যুদ্ধনীতি প্রয়োগ করে খুব সহজেই পরাজিত করা যেতে পারে। ঠিক এই সময় তোমরা দুর্গের মধ্যে আমাদের সূত্রকে সংকেত পাঠাবে, আর তোমাদের সংকেত পেয়ে আমাদের সূত্র তোমাদের সংকেত পাঠাবে। আমাদের সূত্র ভেতর থেকে দুর্গের প্রধান দ্বার খুলে দেবে। আর প্রধান দ্বার খুলতে আক্রমণের রণহুঙ্কারের সঙ্গে তোমরা তড়িৎ গতিতে দুর্গের ভেতরে ঢুকে পড়বে। আমাদের এই অপ্রত্যাশিত আক্রমণে অসাবধান ভদ্রশাল আর তার সেনাবাহিনী এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। সেই মুহূর্তেই যখন শত্রু হতভম্ব হয়ে পড়েছে, আমাদের দুর্গের ভেতরে ঢুকে সেখানকার নিরীক্ষণ কক্ষগুলির ওপর অধিকার কায়েম করতে হবে। আর তুমি চন্দ্রগুপ্ত সেই সময় কেন্দ্রীয় কক্ষে উঠে বিজয়ের ঘোষণা সূচক শঙ্খ বাজিয়ে দেবে। এখন আপনারা একটু বিশ্রাম করে নিন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে চোখ বন্ধ করে সেটার ব্যাপারে স্বপ্ন দেখা লাভজনক। যুদ্ধে যে যে পরিস্থিতির পরিকল্পনা করা হয়, স্বপ্নে সেই পরিস্থিতির মধ্যে নিজেকে দেখা, সেই ঘটনাগুলি ঘটার আগে স্বপ্নে সেগুলি প্রত্যক্ষ করা, এটাও এক ধরনের প্রস্তুতি। আজ রাত 3য় প্রহরে আমরা আক্রমণের জন্য প্রস্তুত হব। আর শেষ কথাটা মনে রেখো, আজকের রাতটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হবে। যাও।
চন্দ্রগুপ্ত, আমার তোমাকে কিছু বলার আছে। আক্রমণের যে পরিকল্পনার কথা আমি এখন বললাম, সেই পরিকল্পনা সঠিক হলেও সে নিশ্চয়ই কোনো মূর্খ সেনানায়কই হবে যে এটা মেনে নেবে যে তার রচিত পরিকল্পনা নিখুঁতভাবে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ সফল হবে। আমি বলছি না যে আমাদের পরিকল্পনার ওপর আমাদের বিশ্বাস রাখা উচিত নয়। আমি এটাও বলছি না যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করে আমাদের তার থেকে সফলতা বা জয়ের কোনো আশা রাখা উচিত নয়। কিন্তু এটা অবশ্যই বলবো যে আমাদের যে কোনো খারাপ পরিণতি আর যে কোনো মুহূর্তে হতভম্ব করে দেওয়ার মতো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত। সর্বদা যুদ্ধক্ষেত্রের সত্য আমাদের অনুমানের থেকে আলাদা হয়। তাই আজ রাতে যদি তুমি কোনো অপ্রত্যাশিত বাধা বা কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজের সামনে পাও, তবে কেবলমাত্র নিজের পরিকল্পনা নিয়েই আটকে থেকো না। আজ পর্যন্ত তুমি যা শিখেছ গুরুকুল থেকে, আমার থেকে বা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে, সেই সব কিছুর সাহায্য নিয়ে পরিস্থিতিকে নিজের আয়ত্তে এনো। মনে রেখো চন্দ্রগুপ্ত, আজ রাতে যা সিদ্ধান্ত তুমি নেবে তা থেকেই তোমার আগামী দিনের সূচনা হবে। জয়লাভের জন্য নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে শত্রুর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখো। তোমার সৈনিকেরা নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গ দেবে। তাদের কেবল উৎসাহিত করো আর একজন বীর সেনানায়কের মতো বীরত্বের সঙ্গে, নির্ভীকতার সঙ্গে তাদের জন্য উদাহরণ হয়ে ওঠো। আমার বিশ্বাস আছে যে তুমি অবশ্যই এরকম করবে চন্দ্রগুপ্ত। কিন্তু আজকের যুদ্ধে তোমাকে তোমার দুর্বলতার দিকেও খেয়াল রাখতে হবে। ভদ্রশালের সৈনিকের তুলনায় আমাদের সৈনিকের সংখ্যা কম। যুদ্ধ কৌশলেও আমাদের সৈনিকেরা তাদের থেকে কম নিপুণ, ওদের থেকে কম অভিজ্ঞ। আর আজকের যুদ্ধে তোমার সামনে যে সবচেয়ে বড় সমস্যাটা আসতে পারে তা হলো ভদ্রশালের কূটনীতি। সম্পূর্ণ পরাস্ত হওয়ার পরেও হতে পারে যে কোনো না কোনো চাল ওর কাছে অবশ্যই থাকবে। তবু একটা বিষয় আমাদের পক্ষে আছে, আর তা হলো শত্রুর ওপর অপ্রত্যাশিত আক্রমণ। ওদের ওপর আকস্মিক আক্রমণ করে ওদের চমকে দিতে হবে। আমাদের এই কৌশলের দ্বারাই তোমাকে এই যুদ্ধে জয়লাভ করতে হবে চন্দ্রগুপ্ত। আজ রাতে তোমাকে অবশ্যই জিততে হবে, কারণ পরাজয়ের অর্থ হবে ধননন্দের বিরুদ্ধে আমাদের অভিযানের সমাপ্তি। আপনি কি বলছেন আচার্য? এ হলো সত্য, যা কঠোর আর কটুও, যা তোমাকে স্বীকার করতেই হবে। আমরা রাজগৃহে কেন এসেছিলাম? ধননন্দের বিরুদ্ধে সেনাবাহিনী তৈরি করতে। সেনাবাহিনী তৈরি করে যদি সেই সেনাবাহিনী তাদের প্রথম যুদ্ধেই যদি পরাজয় স্বীকার করে, তাহলে কে আমাদের ক্ষমতাকে বিশ্বাস করবে? এখনো সেনাবাহিনীতে অনেককে যোগদান করাতে হবে আমাদের সঙ্গে। সমস্ত মগধের নিপীড়িত মানুষদের নিতে হবে আমাদের সঙ্গে, যেটা তখনই সম্ভব হবে যখন রাজদুর্গে আমরা আমাদের অধিকার কায়েম করব। ভদ্রশালকে পরাজিত করে ওর কাছ থেকে রাজদুর্গ ছিনিয়ে নিয়েই তুমি তোমার সমর্থকদের আর ধননন্দের বিরোধীদের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারবে। এটা এমন একটা কটু সত্য চন্দ্রগুপ্ত, যা থেকে পালালে হবে না। তার সম্মুখীন হতে হবে, তাকে মানতে হবে, আর এটা বুঝেই তোমাকে এগোতে হবে। আজ রাতে কোনো ভুল হলে চলবে না। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান। এখন এটাই তোমার প্রধান লক্ষ্য।
বিজয়, কেবলমাত্র বিজয়। যদি আজকে আমি রাজদুর্গ জিততে না পারি না আচার্য, তাহলে আপনার চরণের শপথ নিয়ে বলছি আমি জীবিত ফিরবো না আমি। বিজয় বাবা। আমি জানি যে কখন, কোথায় আর কিভাবে আক্রমণ করব। ওদের আক্রমণের কেন্দ্র হবে রাজগৃহের দুর্গ। আর সময় হলো পরশু, অর্থাৎ অমাবস্যার রাত। সামন্তমশাই, ওরা দুর্গের দেওয়ালে দড়ি বেঁধে উঠে তারপরে আক্রমণ করবে। কাল রাতে যখন চন্দ্রগুপ্ত আর চাণক্যের সৈনিক দুর্গের পাঁচিল বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে, শুধুমাত্র কিছু সৈনিকই দুর্গের পাঁচিলের উপরে পাহারা দেবে। আমরা এমন ভাবে চুপচাপ শুয়ে থাকবো যেন মনে হয় গভীর নিদ্রায় আছি। সুযোগ বুঝে চন্দ্রগুপ্ত নিজের বিশেষ সৈনিকদের সাথে নিয়ে দুর্গের পাঁচিলে চড়ার চেষ্টা করবে। ওর প্রধান উদ্দেশ্য দুর্গের পাঁচিলের উপর উঠে দুর্গের প্রধান দরজাকে রাজগৃহের প্রজাদের নিয়ে বানানো ওর সৈন্যদলের জন্য খুলে দেওয়া। কিন্তু চন্দ্রগুপ্ত ওই দুর্গের পাঁচিলে ওঠার ঠিক আগেই সামন্তমশাই, আপনার পরিকল্পনা অনুযায়ী সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। আমরা দুর্গের প্রাচীরে আছি আর ওরা দুর্গের নিচে রয়েছে। এতে আর কোনো সন্দেহ নেই সামন্তমশাই যে জয় আমাদেরই হবে। ওরা দুর্গের প্রাচীরে ওঠার চেষ্টা করবে আর মারা যাবে। আর সব থেকে বড় আর ভালো ব্যাপার সামন্তমশাই যে আমরা জানি যে ওরা কবে আর কিভাবে আক্রমণ করবে। ওরা হয়তো ভাবছে আমরা ঘুমিয়ে আছি, বরং ওদের মারার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। সামন্তমশাই, আমার অধীনে যতজন সৈনিক আছে, আমি ওদের সবাইকে দুর্গের প্রাচীরে নিযুক্ত করে দেব। খুব ভালো। আজকে রাতে ওরা বিশ্রাম নিতে পারে, কিন্তু কালকের রাতটা ওদের জীবনের সব থেকে বড় যুদ্ধের রাত হতে চলেছে গজবাহু। ঠিক আছে সামন্তমশাই, কিন্তু একটা ব্যাপার রয়েছে যেটা আমি এখনো বুঝতে পারছি না, আর সেটা হলো যে আপনি এদের এখানে কেন ডেকেছেন? আপনার আদেশ অনুযায়ী কলিঙ্গ বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে মরার জন্য কয়েকজনকে বাদ দিয়ে প্রথম সারির বাকি সমস্ত পদাতিক সৈনিককে এখানে ডেকে এনেছি, কিন্তু এরা এখানে কি কাজ করবে? ভদ্রশাল সবসময় তিনটে বিকল্প রাস্তা ভেবে রাখে গজবাহু। দেখো, যদি
কিছু বিদ্রোহী সৈনিক দুর্গের পাঁচিলে চড়তে সক্ষম হয়ে যায়, তখন রাজগ্রহের এই পদাতিক সৈনিকেরা আমাদের জন্য গুপ্ত অস্ত্র হিসেবে কাজে আসবে। নিয়ে যাও এদের, শুধু দেখতে থাকো আমার যুদ্ধ কৌশল আর আমার বুদ্ধি চাতুর্য। আমি দেখাবো তোমাকে যে কিভাবে কিছু অনুপযুক্ত সৈনিকদের যদি সঠিক পরিকল্পনা অনুসারে কাজে লাগানো যায় তাহলে তারা কতটা কাজে আসতে পারে। দেখো গজবাহু, এই মৃতপ্রায় পদাতিক সৈনিকরাই আমাদেরকে জয় এনে দেবে। সামন্ত মশাই, অমাত্য প্রমুখের আবশ্যিক সূচনা। অমাত্য প্রমুখ বাছাই করা কিছু মগধের সৈন্যদেরকে নিয়ে রাজকুমারী দুর্ধরার সুরক্ষার জন্য শীঘ্রই রাজগ্রহতে আসতে চলেছেন। এমনকি চাণক্য আর চন্দ্রগুপ্তকে ধরতেও আমাদেরকে সাহায্য করবেন। তাহলে অমাত্য প্রমুখ এখানে আমার থেকে আমার শ্রেষ্ঠতা, আমার কৃতিত্ব কেড়ে নিতে আসছেন। অর্থাৎ দুর্ধরার সুরক্ষার নামে উনি আমার থেকে চন্দ্রগুপ্ত আর চাণক্যকে ধরার যে প্রশংসা আমি মহারাজের থেকে পেতাম তাতে ভাগ বসাতে আসছেন। না, এটা আমি কিছুতেই হতে দেব না। এই জয়টা আমার জয়। অমাত্যকে এখন কিছুতেই রাজগ্রহতে আসতে দেওয়া যাবে না। দূত, যতক্ষণ না আমি এই সংবাদের উত্তর তৈরি করছি তোমাকে অপেক্ষা করতে হবে। আজ্ঞে সামন্ত মশাই। এই নতুন কার্যক্রমের পরিকল্পনা আমায় যত শীঘ্র সম্ভব আচার্যকে জানাতে হবে। আচার্য, আমাদের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। এখন শুধু আপনার আদেশের প্রতীক্ষা। কি হয়েছে আচার্য? এক্ষুনি একটা খবর পেয়েছি। অমাত্য প্রধান নিজের সেনা নিয়ে এখানে রাজগ্রহে আসছেন। তাতে কি যায় আসে আচার্য? আসতে দিন, ওকেও দেখে নেব। এই যুদ্ধটা আমরা যাদেরকে সঙ্গে নিয়ে লড়ছি তারা কোনো যোদ্ধা নয়, সাধারণ গ্রাম্য মানুষ যারা আজ পর্যন্ত কোনো যুদ্ধে লড়েনি। যদি এই অবস্থায় অমাত্য এখানে আসেন তাহলে আমাদের রাজদুর্গ জয়লাভ করার সমস্ত আশা শেষ হয়ে যাবে।
কারণ ওনার সঙ্গে যে সৈন্যবাহিনী থাকবে তাতে মগধের সর্বশ্রেষ্ঠ সৈনিকেরা থাকবে, আর আমাদের সাধারণ সৈনিকদের দ্বারা সেই বিশেষ বাহিনীকে পরাজিত করা অত্যন্ত অবাস্তবিক প্রত্যাশা হবে তাদের কাছে। তো আমরা এবার কি করবো আচার্য? আমাদের পরিকল্পনা এমন পাল্টাতে হবে যে আগামী অপ্রত্যাশিত সমস্যা আমাদের কাছে সুযোগ হয়ে উঠবে। এমন কোনো রাস্তা, এমন কোনো যুক্তি যা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে। জয়ের রাস্তায় আসা পরাজয়ের এই ছায়া থেকে আমাদের যে কোনো মূল্যে আমাদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে হবে। কিন্তু কিভাবে? একটা প্রয়োজনীয় সংবাদ লেখো চন্দ্রগুপ্ত। হ্যাঁ আচার্য।